জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে সংসদে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের বাজেটের মাধ্যমে সামাজিক সুরক্ষা, অর্থনৈতিক শৃঙ্খলা, বিনিয়োগ এবং উৎপাদন বাড়ানোর লক্ষ্যের কথাও জানান তিনি। আজ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে দেয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। মূল্যস্ফীতি কমানো, রাজস্ব বৃদ্ধি ও উদ্ভাবনমুখী অর্থনীতি গড়ে তোলার আশ্বাসও দেন সংসদ নেতা। আরও জানাচ্ছেন নূরনবী সরকার। জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট নিয়ে শেষ হতে যাচ্ছে আলোচনা। সোমবার অধিবেশনে সমাপনী বক্তব্য রাখেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় তুলে ধরেন এবারের বাজেটের মূল লক্ষ্য জনগণকে দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে স্বস্তি দেওয়া। এই বাজেটকে আমি একটি নামকরণ দিতে চাই, সেটি হচ্ছে জীবন বান্ধব বাজেট। একটি রাজনৈতিক সরকার হিসাবে একটি মূল যেটি লক্ষ্য হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা বৃদ্ধি করা। তিনি জানান বাজেটের 3টি লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার। দেশের স্বার্থ রক্ষায় যেমন আমাদের দর্শন সবার আগে বাংলাদেশ, দেশের জনগণের স্বার্থ রক্ষায় আমাদের দর্শন হলো সবার জন্য বাংলাদেশ। অর্থনীতিকে কিছু মুষ্টিমেয় সুবিধাভোগীদের কবল থেকে বের করে নিয়ে এসে সাধারণ নাগরিকের, সকল নাগরিকের এতে অংশগ্রহণ করা এবং এর মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, মানবিক, মর্যাদাপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা। মাননীয় স্পিকার, রাজস্ব সংস্কার, দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে সুরক্ষা আর উদ্ভাবনী অর্থনীতি গড়ে তোলার পরিকল্পনাও জানান সরকার প্রধান। রাজস্ব সংস্কার, ব্যাংকিং খাতের পুনর্গঠন, বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, রফতানি বহুমুখীকরণ এবং অবশ্যই কর্মসংস্থান সম্প্রসারণ করা। তৃতীয় ধাপে মাননীয় স্পিকার, উৎপাদনশীল, উদ্ভাবন নির্ভর, প্রতিযোগিতা এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির ভিতকে সুদৃঢ় করা। জানান জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। বাজেটে শিক্ষায় অগ্রাধিকার দিয়ে এখাতে বরাদ্দ বাড়ানোর যুক্তিও দেন প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আমি এবং আমরা সমগ্র জাতি আমরা বিশ্বাস করতে চাই এডুকেশন ফার্স্ট নীতি বাস্তবায়নে। আমাদের লক্ষ্য থাকবে আগামী 5 বছরে শিক্ষা খাতের বিনিয়োগ জিডিপির 5% উন্নীত করা। কৃষি ও ফ্যামিলি কার্ডের সুফল তুলে ধরে তিনি জানান ক্রীড়াবিদ তৈরি এবং টেকসই প্রবাসী শ্রমবাজার নিশ্চিতে কাজ করছে সরকার। সরকার 71, ঢাকা। দুর্নীতি আর চাঁদাবাজি নিয়ন্ত্রণ করে রাজস্ব আয় বাড়িয়ে প্রস্তাবিত বাজেটের ঘাটতি পূরণ করা সম্ভব বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আজ বাজেট অধিবেশনের সমাপনী বক্তৃতায় তিনি বলেন, পাচারকারীদের ও তাদের অর্থ ফেরত আনার বিষয়ে বাজেটে কোনো উল্লেখ নেই। শৃঙ্খলা ফিরিয়ে এবং সাজা দিয়ে একাডেমিক ও জনস্বার্থ বিবেচনায় 8 দিন হাসপাতাল চালুর দাবিও জানান জামায়াত আমির। নূরনবী সরকারের আরেকটি রিপোর্ট। সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে ঘণ্টাখানেক কথা বলেন বিরোধী দলীয় নেতা। যে সমস্ত সম্মানিত সদস্যবৃন্দ, তিনি বলেন দেশের প্রকৃত উন্নয়নের জন্য অর্থ বছর ক্যালেন্ডার বর্ষের সাথে মিল রেখে গড়তে হবে। পরে এখানে অপচয় এবং লুটপাটের দুয়ার উন্মুক্ত হয়ে যায়। আমাদের প্রস্তাবনা কালকেও এখানে আলোচনায় এসেছে, পরশু এসেছে, এর আগেও এসেছে। আমরা আমাদের ছায়া বাজেটেও বলেছি যে ফিসকাল ইয়ারটা আমাদের ক্যালেন্ডার ইয়ারের সাথে মিলিয়ে দেওয়া হোক। দুর্নীতি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা গেলে বাজেটে অর্থায়ন নিশ্চিত করা যাবে বলেও আশ্বাস দেন জামায়াত আমির। রেভিনিউ আহরণে আমাদের যে আশঙ্কা, অতীত অভিজ্ঞতার আলোকে সরকার নিজে যদি সৎ হয় এবং সদিচ্ছা থাকে, তাহলে যে রেভিনিউ টার্গেট এখানে আমরা ফোকাস করেছি তার চাইতে বেশি রেভিনিউ আহরণ করা সম্ভব। পাচার করা অর্থ দেশে ফেরত আনা এবং পাচারকারীদের শাস্তি নিশ্চিত করার তাগিদ দেন বিরোধী দলীয় নেতা। ওই পাচারকৃত অর্থের 9 ভাগের 1 ভাগ 26-27 অর্থ বছরে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, যদি সেই উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমাদের কোনো বাজেট ঘাটতি থাকবে না। এ টাকা আমাদের, এ টাকা জনগণের।
এ সময় দাবি জানান আর 3 হাসপাতালকে খুলে দেওয়ার। তার বিচার হোক, শাস্তি হোক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সংস্কার যেটা দরকার, সময় বেঁধে দিয়ে সেটা করে এই হসপিটাল অতি সত্বর খুলে না দিলে এই সমস্ত জিনিস হুমকিতে পড়বে। ঝামেলাহীনভাবে প্রবাসে শ্রমিক পাঠানোর ব্যবস্থা নিতে একটি সংসদীয় টাস্কফোর্স গঠনের পরামর্শ দেন বিরোধী দলীয় নেতা। একই সাথে আহ্বান জানান বিরোধী দলকে ঘায়েলের রাজনীতি থেকে সরকারি দলকে সরে আসার। সিন্ডিকেশনের মাধ্যমে 85,000-এ যেখানে একজন শ্রমিক ভাই যাওয়ার কথা, সেখানে তার কাছ থেকে নেওয়া হয়েছে 6 লক্ষ 7 লক্ষ টাকা। নুরনবী সরকার, 71, ঢাকা। কিছু সংশোধনী সহ আজ জাতীয় সংসদে পাশ হবে অর্থ বিল 2026। আগামীকাল পাশ করা হবে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট, যা 1 জুলাই থেকেই কার্যকর হবে। প্রস্তাবিত বাজেটে খুচরা পর্যায়ের ব্যবসায়ীদের ওপর স্পেসিফিক ভ্যাট নামে প্যাকেজ আকারে যে নতুন ভ্যাট আরোপের পরিকল্পনা ছিল তা থেকে সরে আসতে পারে সরকার। মাঠ পর্যায়ে বাস্তবায়নের প্রস্তুতির ঘাটতি ও ব্যবসায়ীদের হয়রানির হাত থেকে রক্ষা করতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাতিল হচ্ছে আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের কর্পোরেট কর কমিয়ে 5% এবং করমুক্ত আয়সীমা বাড়িয়ে 4 লাখ টাকা করার মতো প্রস্তাব থাকছে সংশোধিত অর্থ বিলে। আজ অর্থ বিল পাশের মাধ্যমে কর ও শুল্ক সংক্রান্ত প্রস্তাবগুলো চূড়ান্ত করা হবে। অর্থ বিলের বিভিন্ন বিষয় জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মইনুল হাসান। মইনুল, অর্থ বিল পাশ হওয়ার আগে আর কোনো পরিবর্তন আসছে কিনা এবং অর্থ বিল পাশ হলে কোন কোন খাতে কোন ধরনের পরিবর্তন আসতে পারে সে বিষয়ে আমাদের আরেকটু বিস্তারিত জানাবেন। আপনি জানেন গত 11 তারিখে কিন্তু নতুন অর্থ বছরের যে বাজেট প্রস্তাব সেটি তুলে ধরেছেন অর্থমন্ত্রী এবং একই সাথে সেখানে কিন্তু অর্থ বিলে কিছু পরিবর্তন, সংযোজন এবং বিয়োজন করে নতুন অর্থ বিল তুলে ধরেন ওই দিন মাননীয় অর্থমন্ত্রী। এবং সেই অর্থ বিল কিন্তু আজকে সংসদে চূড়ান্ত হওয়ার কথা এবং কিছুক্ষণ পরই হয়তো সংসদে সেটি তুলে ধরবেন অর্থমন্ত্রী। তবে আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে বাজেট ঘোষণার পরে কিন্তু আমরা দেখেছিলাম যে ন্যূনতম যে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা সেটি 3.5 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 4.5 লাখ টাকা করা হয়। এটি ঘোষণার পর থেকে কিন্তু বিভিন্ন মহলের পক্ষ থেকে বলা হচ্ছিল যে বাস্তবতা আমলে নিয়ে, অর্থাৎ মূল্যস্ফীতি যেভাবে বেড়েছে, এই সার্বিক বিষয়গুলোকে আমলে নিয়ে সেটি আরো বাড়ানোর দাবি করে আসছিলেন। সেই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে হয়তো অর্থ বিলে সেই প্রস্তাবটি থাকবে যে এখন নতুন অর্থ বছরের জন্য করমুক্ত আয়ের সীমা থাকবে 4 লক্ষ টাকা এবং সেটি পরপর 2 অর্থ বছর বহাল থাকবে এবং 27, 28 এবং 28, 29-এ সেটি হবে 4.5 লক্ষ টাকা এবং 30, 31 অর্থ বছরে গিয়ে যেটি হবে 5 লক্ষ টাকা। এবং এর বাইরে আমরা দেখেছিলাম যে বড় একটা গোষ্ঠী, বিশেষ করে যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন, তাদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয় যখন সরকার সুনির্দিষ্ট ভ্যাট আরোপের প্রস্তাব করেন 16টি খাতে, মুদি দোকান, প্রসাধনী সহ বিভিন্ন খাতের 16টি খুচরা ব্যবসায়ীদেরকে। সেক্ষেত্রে এলাকা ভেদে এই কর হার হওয়ার কথা, ভ্যাট হার হওয়ার কথা ছিল 1,000 থেকে 10,000 টাকা এলাকা ভেদে। এবং সেক্ষেত্রে যে শর্তটি ছিল, যদি যেসব খুচরা ব্যবসায়ীর বার্ষিক লেনদেন 50 লক্ষ টাকার নিচে, তাদের ক্ষেত্রেই সেটি প্রযোজ্য হতো। কিন্তু সরকার সেই ধরনের সিদ্ধান্ত থেকে হয়তো সরে আসবেন। আরেকটি বিষয়, গত প্রস্তাবে বলা হয়েছিল যে আবাসন খাতে কালো টাকা সাদা করার যে প্রস্তাব দেয়া হয়েছিল, সেক্ষেত্রে সেই সুযোগটি হয়তো নতুন অর্থ বিলে থাকতেছে না, সেটি সংশোধন করে সেই সুযোগটিকে বাতিল করা হবে। সেক্ষেত্রে যেটি ছিল যে কেউ যদি দলিল মূল্যের চেয়ে প্রকৃত মূল্যে তার সেই কেনার খরচটি যদি দেখাতে চাইতেন তার আয়কর নথিতে, সেই ক্ষেত্রে কিন্তু তাকে নিয়মিত কর পরিশোধ করে কোনো সংস্থা, সরকারি সংস্থা তাকে প্রশ্ন করতো না। সেটা দুদক হতে পারে বা অন্যান্য কোনো গোয়েন্দা সংস্থা হতে পারে, সেটি প্রশ্ন করার সুযোগ কিন্তু বঞ্চিত করে সেই সুযোগ দেওয়া হয়েছিল, সেটিও বাতিল হতে যাচ্ছে। আরেকটি বিষয়, কাজু বাদাম আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক 15% ছিল, সেটিকে বহাল রাখা হচ্ছে 5%। এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি কলেজ এবং ইঞ্জিনিয়ারিং কলেজের ক্ষেত্রে 10% কর্পোরেট হার ছিল, সেটিকে কমিয়ে 5% করা হচ্ছে। পাশাপাশি ব্যক্তিগত স্বর্ণ বিক্রির ক্ষেত্রে যে ক্যাপিটাল গেইন ট্যাক্স 15% আরোপ করা হয়েছিল, সেটিও 5% হচ্ছে। তার সাথে বিভিন্ন ধরনের যে লভ্যাংশের ক্ষেত্রে, প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে 20% কর, সেটিকে নিয়মিত কর্পোরেট
কর হারে নিয়ে আসা হয়েছিল সেটিকেও আগের 20% বহাল রাখা হচ্ছে এবং ব্যক্তির ক্ষেত্রে টিন কিংবা নন টিনধারী সবার ক্ষেত্রেই এই হার 15% করার প্রস্তাব সহ বেশ কিছু পরিবর্তন আসছে। জি মইনুল, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী মইনুল হাসান। অর্থবিলের বিভিন্ন বিষয় নিয়ে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সকালে নিজ কার্যালয়ে চিফ প্রসিকিউটর আরও বলেন, এখন পর্যন্ত ট্রাইব্যুনালে মোট 24টি মামলা বিচারাধীন রয়েছে। সাহস থাকলে দেশে এসে তাকে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবেলা করার আহ্বান জানান তিনি। শেখ হাসিনা এই ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত। তিনি আসবেন, ভারত থেকেও বলে, বাংলাদেশ থেকেও তার কিছু অনুসারীরা বলে। এটা কি রাজনৈতিক উদ্দেশ্যে বলে, নাকি তার পক্ষে কোনো জনমত তৈরি করার জন্য বলে, নাকি মানুষকে বিভ্রান্ত করার জন্য বলে, কোনো ক্যামোফ্লেজ করার জন্য বলে, এইটা তো উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব না। তবে আমি সিম্পলি আমার কাছে যেটা মনে হয় যে এই সব কিছুই হচ্ছে একটা স্ট্যান্ডবাজি, এবং আপনার ওনাকে যদি ফিরে আসতে হয়, আমরাও তো চাই যে উনি ফিরে আসুক, তার আপিলটা তিনি ফাইল করে মামলাটা মোকাবেলা করুক, কিন্তু তিনি তো আসছেন না। একটা বিচারের প্রক্রিয়ার মধ্যে বহুবার তাকে আসার জন্যে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, কিন্তু তিনি আসলেন না। রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল, হৃদরোগ ইনস্টিটিউট ও জাতীয় অর্থোপেডিক হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের 11 জনকে আটক করেছে র্যাব। সকালে একযোগে 3টি হাসপাতালে অভিযান চালায় র্যাব 2। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত সবাইকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। র্যাব জানায়, এসব দালাল রোগীদের ভাগিয়ে যে সকল ভুইফোর ক্লিনিকে পাঠায় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। সরকারি হাসপাতাল থেকে দালাল চক্রের সদস্যরা রোগীদের ভাগিয়ে বিভিন্ন ভুইফোর ক্লিনিকে পাঠিয়ে দেয়, হাতিয়ে নেয় মোটা অঙ্কের টাকা। বিশেষ করে রাজধানীর কলেজ গেট ও শ্যামলী এলাকার হাসপাতালগুলোতে দালাল চক্রের দৌরাত্ম্য বেশি। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এই দালাল চক্রের সদস্যদের ধরতে সোহরাওয়ার্দী মেডিকেল, হৃদরোগ ইনস্টিটিউট ও জাতীয় অর্থোপেডিক হাসপাতালে অভিযান চালায় র্যাব 2। হাতে নাতে আটক করা হয় চক্রের 11 সদস্যকে। অভিযান শেষে দালাল চক্রের 11 জনকেই বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। র্যাব জানায়, আটককৃতরা রোগীদের বিভ্রান্ত করে বেসরকারি ক্লিনিকে পাঠিয়ে দিত। সোহরাওয়ার্দী, পঙ্গু হাসপাতাল, হৃদরোগ ইনস্টিটিউট, এই 3টা হসপিটাল জুড়ে আমাদের অভিযানটা পরিচালনা করা হয়েছে। আমাদের এখন পর্যন্ত 11 জনকে আমরা সন্দেহভাজন হিসেবে আটক করেছি। সকল জনগণকে আহ্বান জানাবো যে আপনারা দালাল চক্রের প্রলোভনে পা না দিয়ে সরাসরি হাসপাতাল প্রশাসনের মাধ্যমে আপনাদের সেবাটা নিশ্চিত করবেন। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এই দালাল চক্রের সদস্যরা যেসব ভুইফোর হাসপাতালে রোগী পাঠায় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। যে হাসপাতালগুলো নিয়ে যায় বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা? তাদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা তৎপরতা আছে, আমরা অভিযোগ দেখছি, আমরা ইনশাআল্লাহ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। দালাল চক্রের সাথে সরকারি হাসপাতালের কোনো অসাধু কর্মচারী জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক। আমাদের সরকারি স্টাফ আর একটা আউটসোর্সিং স্টাফ, এখানে আমার কোনো সরকারি স্টাফ জড়িত আছে আমরা এরকম কোনো লিখিত প্রমাণ এখন পাইনি। আমাদের কাছে কোনো যদি ডকুমেন্টারি কোনো যদি প্রমাণ না থাকে, ঠিক প্রমাণ থাকলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। এসব দালাল চক্রের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব। আশিক মাহমুদ, 71, ঢাকা। দেশ বরেণ্য চিত্রশিল্পী, নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তফা মনোয়ার আর নেই। সকালে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আজ স্কয়ারের হিমঘরে থাকবে শিল্পী মোস্তফা মনোয়ারের মরদেহ। আগামীকাল সকাল 9টায় বিটিভি কার্যালয়ে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বেলা 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে তার মরদেহ। সেখানে শেষ শ্রদ্ধা জানানো হবে। এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজার পর নেওয়া হবে চারুকলা ইনস্টিটিউটে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে তাকে দাফন করা হবে বনানী কবরস্থানে। নিউমোনিয়া আক্রান্ত হয়ে গত 14 জুন থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মোস্তফা মনোয়ার। দীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, শিশুতোষ, অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন ও সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রেখে তিনি দেশের অন্যতম শ্রদ্ধেয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে
প্রতিষ্ঠিত হন। শিল্প সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ 2004 সালে তিনি 21শে পদকে ভূষিত হন। যে আগামীকাল সকাল 9টার সময় বিটিভিতে নেওয়া হবে একটা জানাজার জন্য। বহু জায়গা থেকে রিকোয়েস্ট এসছে, কিন্তু এখন সিদ্ধান্ত হয়েছে যে বিটিভিতে যাওয়া হবে। তারপরে 11:30টার মধ্যে আমরা শহীদ মিনারে আসব এবং জানাজা বাদা জোহর বিশ্ববিদ্যালয় মস্কে হবে এবং তারপরে আমরা বনানী কবরস্থানে ওনার দাফন করব। লাস্টে দেখি নিউমোনিয়া হয়েছিল, বেসিক্যালি ওটা থেকে, ওটার পরের সাইড এফেক্ট থেকেই উনি মানে ইন্তেকাল করে আর কি। অনেকদিন থেকে অসুস্থ ছিলেন, লাস্ট বেসিক্যালি 4-5 বছর থেকেই হসপিটাল আসা যাওয়া। হ্যাঁ, 3বার আইসিইউতে ছিল, আর 2বার ওখান থেকে ফিরে এসেছি, কিন্তু এবার মহামানবকে হারালাম, যিনি সংস্কৃতির প্রতিটি অঙ্গে, প্রত্যেকটা অঙ্গনে যার ছোঁয়া ছিল, যার হাতে প্রতিষ্ঠিত হয়েছে বিটিভি, শিশু একাডেমি, চারুকলায় শিক্ষক জয়নুলের হাত ধরে সেই 47 পরবর্তী বাংলাদেশে আসা এবং মুক্তিযুদ্ধের অবদানের কথা তো সবাই জানেন। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প উদ্ভাবনী ধারণা বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। সম্পূর্ণ বিরতি করার জন্য আপনার অনুমতি প্রার্থী মাননীয় প্রধানমন্ত্রী। অস্ত্র নামে, অস্ত্র না। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প উদ্ভাবনী ধারণা বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সেখানে সরাসরি যুক্ত হয়েছিলাম। গত 24 ঘন্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে তাহমিদা নামে 7 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে তথ্য নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। নতুন নিয়ে সিলেট বিভাগে হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে 81 জনে দাঁড়িয়েছে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 290 জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে 94 জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 97 জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে 37 জন ভর্তি আছেন। গত 24 ঘন্টায় 2 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময় হামের উপসর্গ নিয়ে 74 জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। কুড়িগ্রামে প্রচণ্ড গরমে হঠাৎ করে বেড়েছে লোডশেডিং, এতে ভোগান্তিতে পড়েছে মানুষ। ফুটবল বিশ্বকাপ চলার সময় লোডশেডিং এর কারণে ক্ষুব্ধ হয়েছে ক্রীড়াপ্রেমিকরা। প্রচণ্ড গরমে কুড়িগ্রাম শহরে গড়ে 5 থেকে 6 ঘন্টা বিদ্যুৎ থাকছে না। গ্রামগুলোর অবস্থা আরও করুণ, এতে অসহনীয় হয়ে উঠছে জীবনযাত্রা। বন্ধ রয়েছে এলাকার ছোট ছোট কলকারখানার উৎপাদন। নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে কুড়িগ্রামে বিদ্যুতের চাহিদা 10 থেকে 12 মেগাওয়াট, অথচ বিদ্যুৎ সরবরাহ হচ্ছে 7 মেগাওয়াট। পাহাড়ি ঢল বৃষ্টিতে উত্তরাঞ্চলের নদ নদীর পানি বাড়ছে। লালমনিরহাটে তিস্তার পানি বেড়ে ব্যারেজ পয়েন্টে বিপদসীমার কাছাকাছি দিয়ে বইছে। খুলে রাখা হয়েছে ব্যারেজের 44টি গেট। সিরাজগঞ্জের যমুনার পানি বিপদসীমার মাত্র কয়েক সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নিচু এলাকা এরই মধ্যে তলিয়ে গেছে। নদী পাড়ে মানুষকে সতর্ক থাকতে বলেছে পানি উন্নয়ন বোর্ড। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। কয়েকদিন ধরেই বাড়ছে তিস্তার পানি। রোববার রাত থেকে তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমার উপরে ছিল। সোমবার সকাল থেকেই বিপদসীমার মাত্র কয়েক সেন্টিমিটার নিচ দিয়ে বইছে পানি। খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট। নদীর মুড়িতে বস্তা দিচ্ছে, তাতে দেখা যাচ্ছে আর একটু পর যদি এইভাবে স্রোত আসে তাতে এই বস্তা সম্পূর্ণগুলো নামিয়ে যাবে। গরু ছাগল কোথায় থবো, কোথায় রাখবো তারও তো জায়গা নেই। আকাশের বৃষ্টি আর এভাবে পানি আসলে আর এভাবে কষ্ট করি কতদিন বসবাস করে এই এলাকার। সরকার যে আমাদের একটা সিদ্ধান্ত না হয় না নেয়, তাহলে আমরা কিভাবে এইভাবে জীবনযাপন করি বাঁচতে পারি। তিস্তার পানিতে লালমনিরহাট জেলার নিম্নাঞ্চল ডুবেছে। পানিতে তুলে গেছে কৃষকের বাদাম, ভুট্টা, পাট সহ অন্যান্য ফসল। অনেকের ঘরবাড়িতেও উঠেছে পানি। মানুষের খুব কষ্ট হয়ে আছে,
পাকশাক করতে পারে না, গরু ছাগল ধরে যন্ত্রণায় যে বেড়াইতে পারে না। পানি আরো ঢোকে কিনে জানি না, কিন্তু পানি যেগুলো হয়েছে অনেক পানি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ভাঙন রোধে জিও ব্যাগ সহ বন্যা মোকাবেলায় প্রস্তুত রয়েছেন তারা। এবং বন্যা পূর্বাভাস থেকে আমাদের সাধারণত 24 থেকে 48 ঘন্টার, অনেক সময় এক সপ্তাহেরও পূর্বাভাস দিয়ে থাকে। ওই রকম কোনো পূর্বাভাস বা অ্যালার্মিং যদি পেয়ে থাকি, আমরা জেলা উপজেলা প্রশাসনকে অবহিত করব এবং সেই সাথে আমাদের যে দুর্যোগ অধিদপ্তর রয়েছে তাদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে। জেলা প্রশাসক জানান, বন্যা পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন উপজেলায় বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি রয়েছে। এর মধ্যে আমরা গতকালই 220 মেট্রিক টন চাল আমরা বরাদ্দ করেছি আমাদের উপজেলা নির্বাহী অফিসারদের নিকট। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়ে সদর উপজেলার বাহুকা, কাওয়াখোলা ও চৌহালি, শাহজাদপুর উপজেলায় তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে ঘরবাড়ি ও ফসলি জমি নদীতে বিলীন হচ্ছে। উজানের ঢলে কুড়িগ্রামের সব নদ নদীর পানি বাড়ছে। জেলার দুধকুমার নদের পানি বিপদসীমা ছাড়িয়েছে। তবে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি বিপদসীমার নিচেই রয়েছে। পানি দ্রুত বাড়তে থাকায় বন্যা সহ যে কোনো পরিস্থিতির জন্য প্রশাসনকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন নদী তীরবর্তী ও চরাঞ্চলের বাসিন্দারা। পিন্টু হাজং, ৭১। বর্ষা শুরুর আগেই ভাঙন শুরু হয়েছে ফরিদপুর সদরপুরের পদ্মা নদী এবং আড়িয়াল খাঁ নদে। এতে প্রায় 11 কিলোমিটার এলাকার সর্বস্ব হারাচ্ছে বহু পরিবার। তাদের অভিযোগ, প্রতিদিনই বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলি জমি নদীতে মিশে গেলেও নীরব প্রশাসন। এদিকে জেলার পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হলেও কোনো জবাব আসেনি। মনিরুল ইসলাম টিটোর তথ্য, ছবিতে প্রতিবেদন। প্রায় 1 মাস ধরে আড়িয়াল খাঁ নদ এবং পদ্মা নদীর ভাঙনে সদরপুর উপজেলার ঢেউখালী সহ কয়েকটি ইউনিয়নের অসংখ্য বসতবাড়ি ও ফসলি জমি নদীতে হারিয়ে গেছে। এরই মধ্যে বহু মানুষ ঘরবাড়ি হারিয়ে মানবিত জীবনযাপন করছেন। হারিয়ে গেছে ঢেউখালী ইউনিয়নের কয়েকটি গ্রাম। এই মাটি কেটে নদীটাকে আরো নিয়ে আসতেছে। পদ্মায় তো খাচ্ছেই, কিন্তু তার চাইতে বড় খাচ্ছে এই মাটি খেকোরা। ফসলের জমি, হাজার হাজার বাড়ি ঘর, সমস্ত কিছু তো নদীর গর্ভে চলে যেতে আছে। আমরা খুব অসহায়ের মধ্যে আছি, একটু বান টান দিয়ে দিলে আমাকে একটু শান্তি হতো। এলাকার মানুষের অভিযোগ, প্রতিদিনই বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলি জমি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ভেঙে যাচ্ছে, কিন্তু ভাঙন রোধে ব্যবস্থা নিচ্ছে না পানি উন্নয়ন বোর্ড। কিছুদিন আগে আমরা আশা করছিলাম নিশ্চিত আমাদের বলছিল এইখানে নদী রক্ষা বাদ দিয়ে দিবে, কিন্তু পাই নাই। মনে করেন যে এই নদীটা মোটামুটি আরো 7-8 কিলোমিটার দূরে ছিল, এখন ভাঙতে ভাঙতে একেবারে মনে করেন আমাদের সরকার চলে আসছে। আর আমরা যে বসে আছে কালকে যে ভাঙছে, এরকম যদি 10 দিন ভাঙে তাহলে বিশ্বের বাজার ধরে যাবে। পাউবো কর্মকর্তা জানান, আপৎকালীন ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে কাজ শুরু হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এখানে ভাঙনের যে ইন্টেন্সিটি, এটা আমাদের কাছে মনে হয়েছে যে এটা যেভাবে ভাঙতেছে এখানে কাজের আরো প্রয়োজনীয়তা আছে। স্থায়ী প্রকল্প হিসেবে আমাদের সমীক্ষা আমরা সম্পাদন করেছি। তিনি আরো জানান, ওই এলাকার ভাঙন রোধে 2টি প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে। শাকিলা শম্পা, ৭১। সিরাজগঞ্জের এনায়েতপুর মণ্ডলপাড়া থেকে শাহজাদপুরের আহমেদপুর পর্যন্ত 29 কিলোমিটার মাটির সড়কে খানাখন্দের কারণে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সামান্য বৃষ্টিতে সড়ক একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এই অবস্থায় প্রক্রিয়াধীন রাস্তাটি দ্রুত ও মহাসড়কে রূপান্তর করার দাবি এই পথে চলাচলকারীদের। ইউসুফ দেওয়ান রাজুর তথ্য, ছবিতে প্রতিবেদন। গত প্রায় 6 বছর আগে 135 কোটি টাকায় যমুনা ও হুরাসাগর নদীর তীরবর্তী শাহজাদপুরের পাঁচিল থেকে আহমেদপুর পর্যন্ত 21 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধে রাস্তা নির্মাণ করা হয়। এছাড়া মোনাকষা থেকে এনায়েতপুর মণ্ডলপাড়া পুরাতন সড়ক 8 কিলোমিটার মাটির নতুন রাস্তা নির্মাণের কাজ অনেকটাই শেষ হয়েছে। তবে এর মধ্যেই সৈয়দপুর, পাঁচিল, রূপসী, খোকসাবাড়ি সহ বিভিন্ন অংশে খানাখন্দের সৃষ্টি হয়। পুরো 29 কিলোমিটার রাস্তা এখন চরম দুর্ভোগে পরিণত হয়েছে। তাই তীব্র ক্ষোভ জানান এলাকাবাসী। পাঁচিল থেকে আমাদের এই এনায়েতপুর মণ্ডলপাড়া পর্যন্ত রোডটা ভাঙ্গা, এখানে আমরা ভ্যান রিক্সা দিয়ে চলাচল করি, আমাদের খুব অসুবিধা হয়। রাস্তাঘাটের কারণে প্রশাসনও আমাদের সেবা দিতে পারতেছে না। ভ্যান চলতে পারে না, রিক্সা চলতে পারে না, ট্রাক চলতে পারে না, বাস চলতে পারে না, এবং পাশে বড় একটা হাসপাতাল, এদিক দিয়ে অনেক সমস্যা। রাস্তাটিতে এখন কোনো যানবাহন চলতে চায় না। বৃষ্টি হলে কাদা পানিতে পায়ে হেঁটেও যাতায়াত করা যায় না। রাস্তা জুড়ে গর্তের কারণে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে।
তাই সড়কটি জরুরি ভিত্তিতে পাকা করার দাবি এলাকাবাসীর। রাস্তায় যে পরিমাণ ধুলা বা বৃষ্টির দিনে যে পরিমাণ কাদার জন্য একেতে গাড়ি নিয়ে যাওয়া যায় না, ধুলার জন্য যারা এখানে দোকানপাটে যারা লোকজন আছে তাদেরকে রাত্রে গেলে বাসায় গেলে কেউ চিনতে পারে না, এত পরিমাণ ধুলা। ইনাদপুর হাট বৃহত্তম হাট, এখানে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া না আসলে আমাদের ব্যবসা বাণিজ্য আলাদা অনেক ক্ষতি হয়ে যায়। সিরাজগঞ্জের সায়দাবাদ, এনায়েতপুর ও কৈজুরি থেকে বেড়া পর্যন্ত মাটির বাঁধটি যুক্ত করে পাবনা পর্যন্ত 3টি সড়কে সমন্বয় করে 88 কিলোমিটার মহাসড়ক নির্মাণের প্রস্তুতি চলছে বলে জানালেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। আমরা একটা নতুন করে রাস্তা নির্মাণ করব, এই রাস্তা নির্মাণ করলে ওই অত্র এলাকার মানুষজনের অনেক সুবিধা হবে। এই জন্য প্রকল্প প্রস্তুত করা হয়েছে বলে আমরা পাঠিয়ে দেব। এটা যত দ্রুত সম্ভব এটা যদি অনুমোদন হয় তখন আমাদের কাজ করলে সাধারণ মানুষ উপকার পাবে। 3টি সড়ক যুক্ত করতে 1755 কোটি টাকা ও 350 কোটি টাকার প্রকল্পের আওতায় বেড়ার হুরাসাগর নদীতে 900 মিটার সেতু নির্মাণ করবে সড়ক বিভাগ। আল ইমরান, 71। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।